ইউটিউব চ্যানেল অথবা নিউজ মিডিয়া একটি রিপোর্ট করেছে। রিপোর্টটিতে বলা হচ্ছে যে পুতিন ইন্ডিয়া অবস্থানকালে শেখ হাসিনার সাথে দেখা করেছে, যদিও এর কোনো সত্যতা খুঁজে পাওয়া যায়নি। সফরের শেষ দিনের কর্মসূচির মধ্যে রয়েছে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে রুশ প্রেসিডেন্টের সাক্ষাৎকার। ৮ ঘন্টার জন্য তিনি দেখা করবেন হাসিনার সঙ্গে দেখা করে সেখান থেকে রুশ প্রেসিডেন্ট সরাসরি চলে যাবে পালাম এয়ারবেস। সেখানে তার সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর আরও একবার সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে। রাত ৯টায় তিনি ভারতের মাটি ছাড়বেন। বাংলাদেশ সম্পর্কে এদিন আরও একটি খবর পাওয়া গিয়েছে, আর সেই খবর হলো পাকিস্তান আর তুরস্ককে দিয়ে বাংলাদেশে একটা খেলা খেলছে চীন। বাংলাদেশের একটি সত্তান্বেষী গোষ্ঠীর হাতে চলে গিয়েছে অস্ত্র এবং অর্থ। কোথায় কোথায় সেই সব অস্ত্র রাখা আছে তা জেনে গিয়েছে কেজিবি। তারা এই তথ্য ভারতের গুপ্তচর সংস্থা রয়ের হাতে তুলে দিয়েছে। রয়ের তরফে পৃথকভাবে বাংলাদেশ জুড়ে এই ব্যাপারে জরিপ করা হয়েছিল। তাদের জরিপেও একই তথ্য উঠে এসেছে। বাংলাদেশ বিভিন্ন জিহাদি গোষ্ঠীর রীতিমতো সক্রিয়। র এবং কেজিবির রিপোর্ট অনুসারে সেই সব অস্ত্র এইসব জিহাদি সংগঠনের সদস্যদের হাতে চলে গিয়েছে। তারা বাংলাদেশের মাটি থেকে ভারত বিরোধী কার্যকলাপ সংগঠিত করতে উঠে পড়ে লেগেছে। মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে আজকে সারাদিন একটা ভিডিও ছড়িয়ে পড়েছে, যে ভিডিওতে দেখা যাচ্ছে যে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সাথে সামনাসামনি দেখা করছেন। সেই ভিডিওটির কারণেই মূলত এই কথাগুলো উঠেছে, কিন্তু আসলে এই দেখা করার বিষয়টি কোনো নির্ভরযোগ্য তথ্য দ্বারা প্রমাণিত না। আর অস্ত্রের যে বিষয়টি ইন্ডিয়ার নিউজ থেকে আসছে, যে ২৪-এর গণ অভ্যুত্থানের পরে যে অস্ত্রগুলো লুট হয়ে গিয়েছিল, সেই অস্ত্রগুলো আসলে এখন কার কাছে আছে এই ব্যাপারে কেজিবি এটা প্রকাশ করেছে কিনা বলা মুশকিল। কিন্তু অস্ত্রগুলো যেহেতু এখন উদ্ধার হয়নি, সেই অস্ত্রগুলো নিশ্চয়ই আওয়ামী লীগের কাছে নাই। আওয়ামী লীগ তখন পলাতক শক্তি, তারা অস্ত্র লুট করে কোথায় রাখবে? তাহলে সেটা সঠিক কোনো তথ্য নাই। কাজে সেই বিষয়ে বাংলাদেশে যে কোনো বাংলাদেশের মানুষের আতঙ্কিত হওয়ার কারণ আছে, এবং সেটা কোন পক্ষ ব্যবহার করবে কখন করবে বলা মুশকিল। অন্যদিকে জয়শঙ্কর যে হাসিনার অবস্থানে যেটি বলেছেন সেটি সেখানে বলা হয়েছে, এনটিভি একটি নিউজ করেছে। নিউজে বলা হয়েছে যে এটি তার ব্যক্তিগত সিদ্ধান্ত, তিনি ভারতে থাকবেন কিনা। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এটা বলেছে। মন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান তার ব্যক্তিগত সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ভারতে থাকার বিষয়ে সিদ্ধান্ত তাকেই নিতে হবে। শনিবার নয়াদিল্লিতে এক আলোচনায় এসব কথা জানান জয়শঙ্কর। ১৫ বছর ক্ষমতায় থাকার পর গত বছরের আগস্টে ছাত্র আন্দোলনের মুখে বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা। আশ্রয় নেন ভারতে। মানবতা বিরোধী অপরাধে ৭৮ বছর বয়সী হাসিনাকে গত মাসে মৃত্যুদণ্ড দেয় ট্রাইব্যুনাল। এরপর বারবার আলোচনায় আসছে ভারত ছাড়বেন কিনা হাসিনা, কিংবা কিভাবে তাকে দেশে ফেরানো হবে। এমন সব প্রশ্নে এবার মুখ খুললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এক সাক্ষাৎকারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে থাকা সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়। শেখ হাসিনা কি যতদিন ইচ্ছা ততদিন ভারতে থাকতে পারবেন? এমন প্রশ্নের জবাবে জয়শঙ্কর বলেন, এটা ভিন্ন প্রসঙ্গ। তিনি বিশেষ পরিস্থিতিতে এখানে এসেছেন। সেই পরিস্থিতি ভবিষ্যতে তার জন্য কি হবে সেটা নির্ধারণে ভূমিকা রাখবে। তবে শেষ পর্যন্ত সিদ্ধান্তটা তাকেই নিতে হবে। ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে জয়শঙ্কর বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট। তিনি জানান, বাংলাদেশে অতীতের নির্বাচন নিয়ে প্রশ্ন আছে। সমস্যা যদি নির্বাচনী হয়ে থাকে তাহলে প্রথম কাজই হবে একটি সুষ্ঠু নির্বাচন করা। দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে জয়শঙ্কর জানান, গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে যাই বেরিয়ে আসুক তা দুদেশের সম্পর্কের ভারসাম্য রক্ষা ও পরিস্থিতির উন্নয়ন করবে। না হলেও পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের ঘোষণা। ভারতের জ্বালানি নিরাপত্তায় বিশাল অবদান বলছে মস্কো। মার্কিন চাপ উপেক্ষা করে তেল সরবরাহের আশ্বাস। অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের পর এবার মুর্শিদাবাদে নতুন বাবরি মসজিদ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন। জোরে সোরে চলছে নির্মাণ প্রচারণা। উত্তপ্ত ভারতীয় রাজনীতি। সেনা প্রধানের বিরুদ্ধে মন্তব্য করার পর ইমরান খানের বিরুদ্ধে পাক সরকারের কঠোর
কঠোর নিষেধাজ্ঞা। খানের বক্তব্য জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি বলছে আইএসপিআর। ভারতকে পাশ কাটিয়ে নতুন দক্ষিণ এশীয় জোট গঠনের ইঙ্গিত দিচ্ছে পাকিস্তান। চীন, বাংলাদেশ, পাকিস্তানের ত্রিপক্ষীয় উদ্যোগকে আরো বড় আকারে দেখতে চায় ইসলামাবাদ। তবে কি ভারত ছাড়া দক্ষিণ এশিয়ায় নতুন কোনো আঞ্চলিক ব্লক জন্ম নিতে যাচ্ছে? আর এই টানাটানির মাঝে ঢাকার অবস্থান কি হবে? এসব প্রশ্ন এখন জোরালো হচ্ছে। ভারতকে বাদ দেওয়ার জন্য দক্ষিণ এশিয়ায় নতুন ব্লক খুঁজছে পাকিস্তান, এই শিরোনামে খবর প্রকাশ করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাকদারের বরাতে সংবাদ মাধ্যমটি বলছে, চীন ও বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের ত্রিপক্ষীয় সহযোগিতা শুরু, যেখানে আরো কয়েকটি দেশ যুক্ত হতে পারে। পাক পররাষ্ট্রমন্ত্রীর ভাষায়, তারা সহযোগিতা চায় কিন্তু বিরোধ নয়। বিশ্লেষকরা বলছেন, দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক কার্যত অচল হয়ে যাওয়ায় ইসলামাবাদ বিকল্প পথ খুঁজছে, আর সেই পথটাই ভারতের বাইরে আঞ্চলিক ব্লক গঠনের পরিকল্পনা নিয়ে এগুচ্ছে। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এখন সংবেদনশীল জায়গায়। ক্ষমতাচ্যুত পলাতক শেখ হাসিনার ভারতে অবস্থান এবং তাকে দেশে ফেরত না পাঠানো, ফলে এ নিয়ে দুই দেশের মুখোমুখি অবস্থান তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে পাকিস্তান ও চীন উভয়ই ঢাকার উপর নজর রাখছে। ইসলামাবাদ মনে করছে, ভারতের সঙ্গে টানাপোড়েন বাড়ায় ঢাকা হয়তো নতুন আঞ্চলিক কৌশলে আগ্রহী হতে পারে। 2016 সালে ইসলামাবাদের সার্ক সম্মেলন বাতিল হওয়ার পর থেকেই সংস্থাটি কার্যত থেমে আছে। ভারত পাকিস্তান বৈরিতায় সংস্থাটির আঞ্চলিক বাণিজ্য, যোগাযোগ সবই ঝিমিয়ে পড়েছে। বিশেষজ্ঞদের মতে, দক্ষিণ এশিয়ার বাণিজ্য বিশ্বের মধ্যে সবচেয়ে কম, আর এর পরিমাণ মাত্র 5%। তাই দেশগুলো এখন ছোট ও কার্যকর চুক্তির দিকে ঝুঁকছে। নতুন ব্লকের কথা ভাবছে বলে মনে করছেন বিশ্লেষকরা। মতে, নতুন ব্লক গঠিত হলে ভারতের কাছে এটি স্পষ্ট বার্তা, দক্ষিণ এশিয়ায় প্রভাব ভাগ হচ্ছে। আবার চীন পাকিস্তান মিলে বাংলাদেশকে কাছে টানতে চাইলে তা দিল্লির সঙ্গে ঢাকার সম্পর্কে আরো দূরত্ব তৈরি করতে পারে। তাই প্রশ্ন উঠছে, ঢাকা কি এই নতুন ব্লকে যাবে, নাকি ভারতের সঙ্গে কূটনৈতিক ঝুঁকি এড়াতে দূরত্ব বজায় রাখবে? নতুন এই জোট নিয়ে আলোচনা এখনো প্রাথমিক পর্যায়ে, কিন্তু দক্ষিণ এশিয়ায় ভূরাজনীতির পাল্লা যে নতুন ভাবে ওজন করা হচ্ছে তা এখন স্পষ্ট। এমন বাস্তবতায় প্রশ্ন উঠছে, বাংলাদেশ কোন দিকে এগোবে? নতুন জোটের সম্ভাবনা কি সুযোগ আনবে, নাকি বড় কোনো কূটনৈতিক ঝুঁকি তৈরি করবে? এ নিয়ে চলছে নতুন জল্পনা। বিমানবন্দরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গ্রহণ, রাষ্ট্রপতি ভবনে 21 বার তোপধ্বনি আর দুই নেতার ঘনিষ্ঠ আলোচনার বার্তা। কিন্তু প্রশ্ন, এই আড়ম্বরের বদলে বাস্তবে কি পেল ভারত? নাকি পুরো সফরটা ছিল শুধুমাত্র রাজনৈতিক প্রদর্শনী? পুতিনের 2 দিনের ভারত সফর শেষে এ নিয়ে চলছে নানা হিসেব নিকেশ। ভারত রাশিয়া সম্পর্কে নতুন আড়ম্বরের মুহূর্ত। বিমানবন্দরে প্রধানমন্ত্রী মোদীর উষ্ণ আলিঙ্গন, রাষ্ট্রপতি ভবনে গার্ড অব অনার, পুতিনের স্মৃতিসৌধ পরিদর্শন। ইউক্রেন যুদ্ধের পর পশ্চিমা বিশ্বে কোণঠাসা রাশিয়ার জন্য ভারতের এই লালগালিচা অভ্যর্থনা ছিল এক ধরনের কূটনৈতিক বার্তা। আর মার্কিন শুল্কের চাপে থাকা ভারতের কাছে রাশিয়ার সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার ছিল সময়ের দাবি। তবে এত আয়োজনের পরও একটি বড় প্রশ্ন দেশটির রাজনৈতিক অঙ্গনে ঘোরপাক খাচ্ছে, আর তা হলো, এই সফর থেকে বাস্তবে কি পেল ভারত? বৈঠক শেষে দুই নেতা স্বীকার করেছেন, অর্থনৈতিক সম্ভাবনা থাকলেও বড় কোনো চুক্তি হয়নি। তবে মার্কিন চাপ উপেক্ষা করে তেল সরবরাহে রাশিয়ার নিরবিচ্ছিন্ন সহায়তার আশ্বাস মিলেছে, কিন্তু কোনো প্রকাশ্য চুক্তি নয়, যা ওয়াশিংটন মস্কোর মাঝে দাঁড়িয়ে ভারতের কূটনৈতিক ভারসাম্য আরো জটিল হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। দক্ষিণ এশিয়ায় নতুন জোট করতে চায় পাকিস্তান, সফল হবে? এটা ছিল আল জাজিরার খবরটা শিরোনাম। সে থেকে সবার আগে প্রায় এক সপ্তাহ 5 দিন 1 সপ্তাহ হয়ে গেল প্রথম এটা ওঠে। পরবর্তীকালে গতকালকে বাংলাদেশের পত্রিকা সবাই একটা করে ছাপছে। সমকাল তো এক কাটি সরেস এক্সপ্লেনার, ব্যাখ্যাকারী বললে সে ওইটা ছাপছে। মানে এটা একটা হট কেক হয়ে গেছে যেন, বা হটকেক না হলেও হটকেক বানায় স্যার, ইচ্ছে তাদের প্ল্যান। খুব জোরদার ইস্যু নামের দিক থেকে, তাই নয়? মজার কথাটা হলো, এই বিষয়ে আলোচনাটা যে হয়েছে এটা কিন্তু 2-4 সপ্তাহ তো বটে। ইশাক দা, পাকিস্তানের এক খুব গুরুত্বপূর্ণ মন্ত্রী, উনি যখন আসছিলেন বাংলাদেশে, সেই সময় তৈশবের সাথে আলোচনায় যে কথা হয়েছে ওটা হচ্ছে রেফারেন্স, কিন্তু সেই সাথে নতুন কিছু কথা আছে। ইদানিং পাকিস্তানের ভিতরে নিজেদের ভিতরে আলাপ হচ্ছে,
তারা এটা করতে চায়, ফলে ওটা একটা উৎস আসলে। আমাদের মনে রাখতে হবে এর আগে ঠিক একই ধরনের একটা রিপোর্ট, কেন রিপোর্টটা হয়েছিল তাও বলে যে রিপোর্টের পিছনে যা ছিল তার সত্য। রিপোর্টটা হয়েছিল এই জন্য যে পাকিস্তান, চীন আর বাংলাদেশ এই 3 পররাষ্ট্রমন্ত্রীর একটা বৈঠক থেকে বলা হয়েছিল যে 3 দেশীয় একটা জোট বা অ্যালায়েন্স বা কোনো একটা বক্তব্য, কোনো একটা কাজের কিছু একটা করা যায় কিনা। আর আপনারা জানেন যে ইউনিসেফ ক্ষমতা আসার পর থেকে সার্ক আবার চালু করতে হবে, ইউনিসেফ বহুবার এটা নিয়ে কথা বলছে। তো ওই বক্তব্যটা, ওই 3 জনের মিটিংটাকে নিয়ে পাকিস্তান থেকে যখন স্টেটমেন্ট দেওয়া হয় যে এইটা এখন একটা মিটিং হয়েছে, এমন একটা ধারণা দেওয়ার চেষ্টা হচ্ছে যে এইটা আগামীতে সার্ক বানানো হবে। কারণ ওখানে ইশাকদার বলেছিলেন যে আমরা শুধু 3 জনের জন্য করছি না, এরপরে আরো অন্যদেরকে নিয়েও আমরা কথা বলবো। সেই সময় কিন্তু তৈরি সাহেব জেরে এসে বলছেন না না না, এরকম কোনো দিকে নিয়ে যাওয়ার প্ল্যান নাই। কিন্তু এখন বাস্তবতা হলো যে এখন ইউনুস সাহেবের ওই বিরোধিতাটা নাই। না 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 করে ইন্ডিয়া চাইছে না, এরকম না ইউনুস সাহেবের এখনকার প্রদেশ। কিন্তু এটাকে আমরা সাধারণ মানুষ কিভাবে দেখবো? ধরা যাক এটাকে আমরা দেখতেছি সার্ক কি পুনর্বাসন হবে ইন্ডিয়াকে বাদ দিয়ে, এরকম একটা প্রশ্নের উত্তর যদি আমি দিতে চাই তাহলে কি বলবো, সেটাই নিয়ে আজকে কথা। মূল প্রশ্ন হলো সার্ক ভেঙে দেওয়ার পিছনে, মানে অকার্যকর করে দেওয়ার পিছনে, 16 সাল থেকে এটা অকার্যকর হয়েছে, করে দেওয়ার পিছনে ইন্ডিয়াই মূল উদ্যোক্তা। ইভেন এটা কোনো লুকানো নাই। ইভেন বাংলাদেশ থেকে একদল, এই যে এবার যেভাবে গেছে একদল বারেকটা প্রো ইন্ডিয়ান সাংবাদিক ইন্ডিয়া ভ্রমণে গেছিল, সেই সময় তাদেরকে ডেকে নিয়ে তাদেরকে দেখা করছিল পিনাক রঞ্জন চক্রবর্তী। এই যে 1/11 সময় যে বাংলাদেশে ইন্ডিয়ান রাষ্ট্রদূত ছিল, সেই বেটা এখন ORF নামে একটা ঠিক আছে, ওটার কুতুব একটা ফেলো। তো তার সাথে দেখা করতে গেছিল সাংবাদিকরা, বুঝিনি বা ওইখানে সে বলে দিয়েছে স্পষ্ট করে সার্ক ভুলে যান, সার্ক আর আসবে না বলে সে দাবি করেছিল এই যে বিমস্টেক বলে যে থাইল্যান্ড কেন্দ্রিক আর একটা জোট, যেখানে আমার পাকিস্তান নেই, বাকি সবাই আছে, অন্য আরো 2-1 আছে যেমন থাইল্যান্ড আছে, তো বিমস্টেক হইলো এটা বিকল্প, এরকম বক্তব্য উনি দিয়েছিলেন। সুবিধা হলো ইন্ডিয়ানদের যে উনি তো সরকারি কর্মচারী না তখন, মানে এখনো, যে উনি তো ORF সরকারি প্রতিষ্ঠান না, বাট বেসরকারি থিঙ্ক ট্যাঙ্ক বা সরকারি দ্বারা পরিচালিত, সরকারের নীতিগত ধারণার মধ্যে থেকে কাজ করা একটা প্রতিষ্ঠান। আর বেসিক্যালি আসলে উনি ওখানে চাকরি করেও রয়ের লোক হিসেবে কাজ করেন। এনিওয়ে, সার কথা বলে এই যে সার্ককে এইভাবে মুচড়াই দিয়েছিল, এই জন্য আমি মনে করি যে পাকিস্তানের বিরুদ্ধে আপনি যদি হিন্দুত্ববাদী রাজনীতি করতে চান আর সাথে যদি একটু ভোটা দেন, 2 ফোঁটা পাকিস্তান বিরোধী যদি ফালাই দেন, চুনা যদি ওর বিরুদ্ধে দেন, তাহলে হেভি কাজ করবে। কিন্তু ব্রিগেডিয়ার জেনারেল হাশমি, যিনি আয়নাঘরে বন্দী ছিলেন, তার একটি মন্তব্যকে নিয়ে রিপোর্ট করা হয়েছে। তিনি কি বলেছিলেন? আমান আজমি বাংলাদেশের সেনাবাহিনীর এক সময়কার মেধাবী অফিসারদের মধ্যে অন্যতম ছিলেন। দীর্ঘ সামরিক ক্যারিয়ারে তিনি দেখেছেন সীমান্ত, বাংলাদেশের শান্তি সবসময় ভারতীয় রাজনীতির কৌশলের বন্দী হয়ে আছে। যতদিন ভারত প্রতিবেশীদের ভয় রাখবে ততদিন কোনো অঞ্চলে শান্তি থাকবে না। তার এই মন্তব্যের মূল বক্তব্য ছিল সরল: ভারতের অতি বিস্তারবাদী ভূ রাজনীতি আজ দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার সবচেয়ে বড় বাধা। কিন্তু ভারতীয় সংবাদ মাধ্যম সেটি ছেটে দিল। ইন্ডিয়া টুডে, এনডিটিভি, টাইমস নাও সবাই শুধু একটি বাক্য তুলে ধরল: ইন্ডিয়া মাস্ট ব্রেক ইন্টু পিসেস ফর বাংলাদেশ পিস। প্রসঙ্গ, প্রমাণ বা ব্যাখ্যা সব বাদ। ভারতের প্রায় সব চ্যানেলে শুরু হলো আজমি ইস্যু নিয়ে গর্জন। স্টুডিওর আলো, তীব্র সুর এবং উপস্থাপকদের চেনা নাটকীয়তা। এই অফিসার পাকিস্তানের এজেন্ট। বাংলাদেশের সেনাবাহিনীতে ঢুকে গেছে ইসলামাবাদের প্রভাব, কিন্তু কোনো সাংবাদিক উল্লেখ করলেন না আজমি একসময় নিজেই ভারতীয় ট্রেনিং প্রোগ্রামের অংশ ছিলেন, বা তার বক্তব্যের মূল প্রেক্ষাপট ছিল ভারতের অভ্যন্তরীণ আচরণ নিয়ে। ফ্রি প্রেস জার্নাল, একমাত্র ভারতীয় প্রকাশনা, পুরো বক্তব্য উদ্ধৃত করে লেখে, তিনি বলেন, 1975 থেকে 1996 পর্যন্ত পার্বত্য চট্টগ্রামের শান্তি বাহিনী নামে ভারত সরাসরি বিদ্রোহ উস্কে দিয়েছিল। ভারতের প্রশিক্ষণ, অস্ত্র, আশ্রয় তৈরি হয়েছিল সেই সংঘাত। এখানে লুকিয়ে আছে তার মূল যুক্তি। একজন সাবেক সেনা কর্মকর্তা যিনি ইতিহাস জানেন মাঠ থেকে, তিনি শুধু বলেছিলেন যে রাষ্ট্র প্রতিবেশীর অভ্যন্তরে আগুন জ্বালিয়ে রাখে তার অস্তিত্ব শান্তির শত্রু। কিন্তু এই বাক্যকে ভারতীয় মিডিয়া বানিয়ে ফেলল এক বিস্ফোরক বিবৃতি।
ভারতের মিডিয়া তো কাজই হচ্ছে এই ধরনের প্রোপাগান্ডা চালানো, কিন্তু ব্রিগেডিয়ার জেনারেল হাশমি যেটা বলেছেন সেটা কিন্তু তিনি ভুল বলেননি। ইন্ডিয়ার যে ফরেন পলিসি তাতে আইদার ইন্ডিয়া হ্যাজ টু বি পার্টেড, অথবা এর প্রতিবেশী দেশগুলোকে এমন শক্তি অর্জন করতে হবে যাতে ইন্ডিয়ার অভ্যন্তরীণ হস্তক্ষেপ প্রতিবেশী রাষ্ট্রগুলোতে সেটি তারা বন্ধ করতে পারে। এই শক্তি অর্জন করা মানে তাদেরকে খুব মিলিটারিলি পাওয়ারফুল হতে হবে, ইটস নট লাইক দ্যাট। কিন্তু তাদের অভ্যন্তরীণ সিস্টেম বা রাষ্ট্র পরিচালনার মধ্যে কিছু পরিবর্তন আনতে হবে, আইনগত পরিবর্তন আনতে হবে এবং জনগণের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে। তাহলে ভারতকে সেটা যদি ভারত নাও ভেঙে যায়, তারপরেও এটা একটা মিনিমাম অবস্থানে রাখা সম্ভব বলে আশা করা যায়।